আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাহিত্য মেলা নামক বইটির অন্তর্গত শিল্পী তপন কর রচিত মাটির ঘরে দেয়াল চিত্র এই গদ্যাংশটির হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেইগুলি নিয়ে আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। এর আগের ক্লাসে এই গদ্যাংশটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে ভিডিও লিংকটি দেয়া রইলো, তোমরা অবশ্যই আগের ক্লাসটি দেখে নিও। এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো। তাতে আমি এই ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। 1.1 লেখক তপন করের লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তরটা দেখো, লেখক তপন করের লেখা একটি বইয়ের নাম হলো ছবি আঁকতে শেখা। 1.2 পাঠ্য রচনাংশটি কোন বিষয়ে লেখা? উত্তরটা দেখে নাও। পাঠ্য রচনাংশটি পশ্চিমবঙ্গে বসবাসকারী বিভিন্ন আদিবাসী গোষ্ঠী মানুষদের লোক সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ দেয়াল চিত্র বিষয়ে লেখা। 2 ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 2.1 দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের পুরুষেরা, মেয়েরা, বালকেরা। দেয়াল চিত্র কারা এঁকে থাকেন? দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা। তাহলে সঠিক উত্তর দেখো মেয়েরা হবে। 2.2 মূলত বৃত্তাকার সরল রৈখিক জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতালি দেয়াল চিত্র। উত্তরটা দেখে নাও। মূলত জ্যামিতিক, এখানে বৃত্তাকার সরল রৈখিক নয়, জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতালি দেয়াল চিত্র। 2.3 সাধারণত মাটি থেকে 6 ফুট, 4 ফুট, 8 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। উত্তরটা দেখো, সাধারণত মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। সঠিক উত্তর 6 ফুট, এই দুটো নয়। 2.4 শালুকটিকে, পদ্মটিকে, গোলাপটিকে মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয়। আমরা কি পড়েছি? যে পদ্মকে মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয়। শালুক বা গোলাপ নয়, পদ্মকে এই মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয়। 3 পাঠ থেকে একই অর্থের শব্দ খুঁজে নিয়ে লেখো। কি কি দেখো শব্দগুলো দেয়া রয়েছে? ছবি, জোগাড়, পঙ্কজ, পুষ্প, মাটি। উত্তরটা দেখো ছবি। আমরা ছবি শব্দের একই অর্থযুক্ত শব্দ কি পেয়েছি গদ্যাংশটিতে? চিত্র। জোগাড় শব্দটির একই অর্থযুক্ত শব্দ পেয়েছি সংগ্রহ। পঙ্কজ শব্দটির একই অর্থযুক্ত শব্দ পেয়েছি পদ্ম। পদ্ম মানে পঙ্কজ আর পঙ্কজ মানেই পদ্ম। পুষ্প, পুষ্প শব্দটির একই অর্থযুক্ত শব্দ আমরা পেয়েছি ফুল। ফুল মানে পুষ্প। আর মাটি শব্দটির একই অর্থযুক্ত শব্দ আমরা গদ্যাংশটিতে কি পেয়েছি? মৃত্তিকা। 4 নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। কি কি শব্দ আছে দেখো? ভৌগোলিক, নির্বাচন, অঞ্চল, রচিত, অলংকার, জ্যামিতি। উত্তরটা দেখো, বিশেষ্য ভূগোল, বিশেষণ কি হবে? ভৌগোলিক। তারপর দেখো নির্বাচন শব্দটি বিশেষ্য, বিশেষণ করলে হবে নির্বাচিত। অঞ্চল হচ্ছে বিশেষ্য, আঞ্চলিক হচ্ছে বিশেষণ। রচনা বিশেষ্য, রচিত বিশেষণ। অলংকার বিশেষ্য আর অলংকৃত হচ্ছে বিশেষণ। জ্যামিতি বিশেষ্য, জ্যামিতিক বিশেষণ। 5 তোমাদের এই পাঠ্যাংশ থেকে দুটি জটিল বাক্য লেখো যারা যুক্ত আছে যেমন তেমন দিয়ে। এছাড়া যদি, তবে, যখন, তখন, যে, সে, যেখানে, সেখানে, যেদিন, সেদিন ইত্যাদি ব্যবহার করে একটি করে জটিল বাক্য লেখ। তোমাদের পাঠ্যাংশে দুটি জটিল বাক্য রয়েছে যেগুলিতে যেমন তেমন যুক্ত আছে। কি কি দেখো? যেমন তেমন যুক্ত আছে এমন একটি জটিল বাক্য হলো, সেই চিত্রণের বিষয়বস্তু যেমন নিজেরা নির্বাচন করেন তেমনি তার উপাদানও নিজেরা সংগ্রহ করে। যেমন তেমন দিয়ে এটি একটি জটিল বাক্য। দ্বিতীয়টি হবে দেখো, এতে যেমন দেখা যায় চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, তেমনই থাকে চতুষ্কোণ ও ত্রিভুজের ছড়াছড়ি। তারপর দেখো যদি, তবে। এই জটিল বাক্যগুলো আমি আমার মতো করেছি,
তোমরা তোমাদের মতন অবশ্যই করতে পারো। দেখো, যদি বৃষ্টি হয় তবে গরম অনেকটাই কমবে। তারপরেরটা দেখো, যখন তখন, যখন আমার পরীক্ষা শেষ হবে তখন আমি মামার বাড়ি ঘুরতে যাব। যে মেয়েটি এত ভদ্র সে এমন ভয়ানক কাজ করবে তা কেউই কখনো কল্পনাই করতে পারে না। যেদিন সেদিন, যেদিন তুমি আমাদের বাড়িতে আসবে সেদিন আমরা খুব মজা করব। তারপরেরটা দেখো, 6, নিচের বাক্যগুলি জুড়ে একটি বাক্যে পরিণত করো। 6.1, এই মাটির রং ঈষৎ হরিদ্রাব, এই মাটির রং ঈষৎ সাদাটে। উত্তরটা দেখো, এই মাটির রং ঈষৎ হরিদ্রাব ও সাদাটে। দেখো, এখানে দুটি বাক্য ছিল, দুটি বাক্যকে জুড়ে একটি বাক্য করা হলো। তারপর এটা দেখো, 6.2, দূর থেকে দৃশ্য হিসেবে মানানসই হওয়া যায়, এইভাবেই দেয়ালগুলি নির্বাচন করা হয়। উত্তরটা দেখে নাও, দূর থেকে দৃশ্য হিসাবে মানানসই হবে এমন ভাবে দেয়ালগুলি নির্বাচন করা হয়। তারপরে দেখো 6.3, ঘরের চতুষ্পার্শ্বে ঘিরে থাকা বেদিটির রং কালো। 6.4, বাংলার কৃষিজীবী সমাজের কিছু প্রাচীন উৎসব আছে, এগুলি হলো গোবন্দনা, কাড়াপুটা, গরুপুটা প্রভৃতি। উত্তরটা দেখে নাও, বাংলার কৃষিজীবী সমাজের কয়েকটি প্রাচীন উৎসব হলো গোবন্দনা, কাড়াকুটা, গরুকুটা প্রভৃতি। 7, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 7.1, তোমার জানা কোন অঞ্চলের লোক সমাজের দেয়ালে ছবি আঁকার চল আছে? উত্তরটা দেখো, পুরুলিয়া জেলার লোক সমাজে দেয়ালে ছবি আঁকার চল আছে। তারপর 7.2, মানভূম জেলা সংলগ্ন আর কোন কোন জেলায় দেয়াল চিত্র হয়ে থাকে? উত্তরটা দেখে নাও, মানভূম জেলা সংলগ্ন মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিম অংশ ও বীরভূম জেলাতে প্রচুর দেয়াল চিত্র হয়ে থাকে। 7.3, মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস? উত্তরটা দেখো, মানভূম জেলায় সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা, ওরাও, খেরিয়া, শবর, কোল, বিরহর ইত্যাদি আদিবাসী গোষ্ঠীর বাস। 7.4, মাটির দেয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? উত্তরটা দেখো, মাটির দেয়াল চিত্রগুলি সাধারণত আশ্বিনে দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসব উপলক্ষে আঁকা হয়। 7.5, দেয়াল চিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহৃত হয়? উত্তরটা দেখো, দেয়াল চিত্র করার জন্য প্রধান উপাদান হলো মাটি। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক উপাদান থেকে রং সংগ্রহ করে দেয়াল চিত্র করা হয়। 7.6, কোন তিথিতে কৃষিজীবীরা কিভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো। উত্তরটা দেখো, কালী পূজা বা কার্তিকের অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজে অনেক প্রাচীন উৎসব পালিত হয়। এই সময় সাঁওতাল, ভূমিজ, মাহাতো বা কুর্মি, বাউরি, শবর ইত্যাদি গোষ্ঠীর মানুষেরা সমগ্র ঘরবাড়ি মেরামত করেন। তারপর তারা ঘর লেপা মোচা করার পর গৃহাঙ্গনের প্রবেশদ্বার থেকে উঠান, গোয়াল, ধানের গোলা, মড়াই এবং মূল বাসগৃহ সর্বত্র আলপনা দিয়ে সাজিয়ে তোলেন। 7.7, কোন কোন জাতির দেয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? উত্তরটা দেখো, সাঁওতাল ছাড়া ভূমিজ, কর্মী সম্প্রদায় এবং অন্যান্য গোষ্ঠীর মানুষের দেয়াল চিত্রের সাধারণ লক্ষণ হলো পদ্ম। 7.8, দুধে মাটির উপর কিভাবে চিত্রণ করা হয়? উত্তরটা দেখো, অত্যন্ত মসৃণ ভাবে নিকানো দেয়ালগুলিতে অপেক্ষাকৃত হালকা রঙের বেলে মাটির গোলা দিয়ে প্রলেপ দেওয়া হয়। এই মাটির রং কিছুটা হলদেটে ও সাদাটে। সাদা রঙের বলেই এই মাটির স্থানীয় নাম কি? দুধে মাটি। এই দুধে মাটির প্রলেপটি ভিজে থাকা অবস্থাতেই হাতের আঙুলের ডগা দিয়ে দেওয়ালে দাগ টেনে ছবি আঁকা হয়। 7.9, মোড়ক ঝুঁটির চালচিত্রে আর কি কি নকশা থাকে? উত্তরটা দেখো, মোড়ক ঝুঁটি চালচিত্রে ধারে সারিবদ্ধভাবে থাকে উদীয়মান সূর্যের নকশা। সূর্যগুলির ফাঁক দিয়ে উঠে আসে একটি ফোঁটা পদ্ম। এর বাইরে যে খালি জায়গা পড়ে থাকে সেখানে বসানো হয় নানা রকমের ছোট ছোট মোটিফ। সেগুলির মধ্যে পদ্ম তো থাকেই, তার সঙ্গে থাকে ইস্কাবন, হরতনের চিহ্ন ও সাধারণ লতাপাতা, ময়ূর সহ অন্যান্য পাখি ইত্যাদি। এই চালচিত্রটি কখনো থাকে একেবারে বর্ণহীন, আবার কখনো তা
লাল, নীল, সাদা, গেরুয়া ইত্যাদি বিচিত্র রঙের সমাবেশে হয়ে ওঠে রঙিন। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে কোনো একটি গল্প বা কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশুনো করো।